চন্দ্রানী দেবীর দুই বৌমা একেবারে দুই ভিন্ন মেরু থেকে সংসার করতে আসে। কারণ বড় বৌমা পল্লবীর ভীষণই অ্যাটিটিউড। সে গুরুজনেদের সম্মান দিয়ে কথা বলতে পারে না। সবসময় সে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে মুখে মুখে তর্ক করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু ছোট বৌমা রঞ্জনার ব্যবহার খুবই অমায়িক। সে ভীষণই সংস্কারী প্রকৃতির মেয়ে। তার কথাবার্তা এবং ভালো ব্যবহারই তার শ্বশুরবাড়ির লোকেদের প্রাণ একেবারে জুড়িয়ে যায়। বিয়ের পর একদিন বড় বৌমা যখন ঘুম থেকে উঠে আসে তখন, কি ব্যাপার মা, আপনি পায়ের উপর পা তুলে বসে বসে পেপার পড়ছেন কেন? আমি ঘর থেকে কতবার আওয়াজ দিলাম আমার চা ঘরে দিয়ে যাওয়ার জন্য, সেটা কি আপনার কানে যায়নি? আমি তোমার শাশুড়ি মা, তুমি আমাকে বলছো চা তোমার ঘরে দিয়ে আসতে? আমি কি তোমার চাকর নাকি? আমরা সবাই সকাল 8টায় ঘুম থেকে উঠে গেছি, একসাথে বসে চা জল খাবার খেয়েছি। ছোট বৌমা সবার জন্য ভালো ভালো রান্না করেছে, আর তুমি এখন ঘুম থেকে উঠে আসছো? শাশুড়ি মা, তাতে কি হয়েছে? আপনি কি মাথা কিনে নেবেন নাকি? আমি ঘরে যাচ্ছি, আজকে আমি মুখে ফেসিয়াল করব, তাই যেন আপনাকে বারবার বলতে না হয়। আপনি কিংবা আপনার ছোট বৌমা অথবা আপনার মেয়ে কেউ একজন আমার ঘরে খাবারগুলো দিয়ে যাবেন। পল্লবী এভাবেই সকালবেলা থেকেই তার শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে দেয়। তাই চন্দ্রানী দেবীর খুবই খারাপ লাগে। অন্যদিকে পল্লবী তখনই ঘরে গিয়ে রূপচর্চা করতে শুরু করে দেয়। এমন সময় তার ননদ দেবিকা চা জল খাবার নিয়ে তার ঘরে যায়। বৌদি, ছোট বৌদি তোমার জন্য চা জল খাবার সবকিছু পাঠিয়ে দিয়েছে, তুমি কিন্তু খেয়ে নিও। ছোট বৌদি বলল দুপুরবেলা তোমার ঘরে এসে লাঞ্চ দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমার পায়ের তলায় খুব নোংরা পড়েছে। আমার নিজের পায়ের তলায় হাত দিতে খুব ঘৃণা লাগছে, তাই আমার পায়ের তলাটা তুমি ভালো করে পরিষ্কার করে দাও তো। বেকার বেকার পার্লারে গিয়ে আর পেডিকিওর করাবো না। তুমি কি বলছো বড় বৌদি? আমি এখন সাত সকালবেলা তোমার পায়ের তলা পরিষ্কার করতে বসবো নাকি? তুমি বরঞ্চ পার্লারে গিয়ে পেডিকিওর করিয়ে এসো। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে কথা বলছো। তুমি ভুলে যেও না আমি কিন্তু বিএড করেছি, আর তুমি সবেমাত্র গ্র্যাজুয়েশন, তাই তোমার থেকে আমি অনেক উচ্চশিক্ষিত। তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার পায়ের তলা পরিষ্কার করো তাহলে আমি তোমাকে 500 টাকা দেব। বড় বৌদির কথা শুনে দেবিকার খুবই খারাপ লাগে, কিন্তু তার মা এবং ছোট বৌদি তাকে সবসময় গুরুজনেদের সম্মান করা শেখায়। তাই দেবিকা কোনো কথা না বলে চোখে জল ফেলতে ফেলতে তার বড় বৌদির পা পরিষ্কার করে দেয়। কিন্তু বড় বৌদির এরকম অ্যাটিটিউড দেখে সে মনে মনে খুবই রাগ করে। এমন সময় হঠাৎই রঞ্জনা সেখানে চলে আসে। একে দিদি, তুমি বসে বসে ম্যাগাজিন পড়ছো, আর এইটুকু একটা বোনের বয়সী মেয়েটাকে দিয়ে তুমি নিজের পা পরিষ্কার করাচ্ছ? ছি, এটা কিন্তু একদমই ঠিক নয়। তুমি আমাকে শিখিয়ে দেবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? অশিক্ষিত গাইয়া মেয়ে একটা। তুমি ভুলে যেও না তোমার আগে এই বাড়ির বউ আমি হয়েছি, তাই আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। ছেড়ে দাও ছোট বৌদি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বড় বৌদি, তোমার পায়ের তলা পরিষ্কার হয়ে গেছে, একেবারে চকচক করছে, দেখে নাও। দেবিকা এই কথা বলা মাত্র বড় বৌমা নিজের পায়ের তলার দিকে তাকিয়ে দেখে। পা একেবারে পরিষ্কার চকচক করছে দেখে পল্লবী খুবই খুশি হয়। সে তখনই আলমারি থেকে 500 টাকার একটা নোট বার করে নিয়ে আসে। কিন্তু তার এতটাই অভদ্রতা এবং এতটাই খারাপ ব্যবহার যে সে টাকাটা তার ননদের মুখে ছুঁড়ে মারে। দিদি, তোমার কিন্তু দিন দিন অহংকার আর অ্যাটিটিউড দুটোই বেড়ে যাচ্ছে। তুমি তোমার ননদের দিকে টাকা ছুঁড়ে দিচ্ছ কেন? হাতে টাকা দিতে কি কোনো অসুবিধা হয় নাকি? ওর হাতে আমার পায়ের নোংরা লেগে আছে, তাই আমি ওর হাতে টাকা দিলাম না, ওর মুখে টাকা ছুঁড়ে মারলাম। যাও এবার এই 500 টাকাটা নিয়ে তোমরা দুজনে মজা করো। থাক বড় বৌদি, তোমার মুখের বড় বড় অ্যাটিটিউড মার্কা কথা শুনে আমার আনন্দ করার ইচ্ছে চলে গেছে। তুমি তোমার 500 টাকা রেখে দাও, আমার এই টাকা লাগবে না। এই বলে দেবিকা তখনই তার মায়ের কাছে চলে যায়। মা, বড় বৌদির খুবই খারাপ অ্যাটিটিউড, বড় বৌদি খুবই অহংকারী, আমার একদম ভালো লাগে না, গায়ে একেবারে জ্বলন ধরে যায়। বড় বৌদি যদি ছোট বৌদির মতো ভালো হতো তাহলে খুব ভালো হতো।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। একদিন ছোট বৌমা যখন রান্নাঘরে রান্না করে, তখন পল্লবী চিৎকার করে বাড়ি মাথায় তোলে। সবাই তার চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। আমার বর দেশ বিদেশে কাজ করে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই বাড়ি সাজাবে, ফার্নিচার কিনবে, ফটো লাগাবে, ফুলদানি কিনবে, কিন্তু এগুলো পরিষ্কার করার কিংবা যত্ন নেওয়ার কারো সময় নেই। সবকিছুতে কেমন ধুলোর আস্তরণ পড়েছে, এগুলো পরিষ্কার হয়নি কেন? দিদি, আমি প্রত্যেক দিন ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করি। আসলে আমাদের বাড়িটা তো রাস্তার ধারে, তাই প্রত্যেক দিন এরকম ধুলো পড়ে যায়। তাছাড়া আমি তো প্রত্যেক দিনই করি। তুমি বরং আজকে ঘরবাড়ি, ফটো, ফুলদানি, সোফা সবকিছু পরিষ্কার করো। হাউ ডেয়ার ইউ! আমি কি চাকর নাকি? আমি কেন পরিষ্কার করতে যাব? এই দায়িত্ব তোমার, আমার নয়। বৌদি, তুমি কিন্তু খুব বার বেড়ে গেছো। আমাদের ঘরবাড়ি পরিষ্কার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা বলার তো একটা ধরন আছে। তুমি আমাদের এতটা অসম্মান করে কথা বলতে পারো না। যা করেছি বেশ করেছি। বেশি মুখে মুখে একদম তর্ক করবে না। বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। কারণ এই বাড়ি আমার বরের টাকায় চলে। এই বাড়ির ছোট ছেলের বেশি রোজগার করার ক্ষমতা নেই। আমার বরের টাকায় সবাই ধ্বংস করে, তাই আমার অ্যাটিটিউড তোমাদেরকে সহ্য করতেই হবে। এই বলে পল্লবী ঘরে চলে যায়। সে ঘরে গিয়ে বান্ধবীদের সাথে গল্পে মেতে ওঠে। অন্যদিকে পল্লবীর শাশুড়িমা এবং ননদ ঘরবাড়ি পরিষ্কার করতে লেগে পড়ে, যা দেখে রঞ্জনার মোটেই ভালো লাগে না। মা, দেবিকা, তোমাদের কিছু করতে হবে না। তোমরা ঘরে গিয়ে বিশ্রাম করো। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি ঠিক ঘরবাড়ি পরিষ্কার করে দেব। আপনাদের সাথে এত খারাপ ব্যবহার করার অধিকার এই বাড়িতে কারণ নেই। আমি থাকতে আপনাদের কোনো কাজ করতে হবে না। আমি কত জন্মের পুণ্য করেছিলাম, তাই তোমার মতো ভালো একটা বৌমা পেয়েছি। কিন্তু অন্যদিকে আমার পুণ্যের থেকে পাপ বেশি, তাই হয়তো বড় বৌমার এত খারাপ ব্যবহার সহ্য করতে হয়। বড় বৌদির সাথে এই এক বাড়িতে একদম থাকতে ইচ্ছা করে না। আমাদের যখন নিজস্ব বাড়ি ছিল তখন বড় বৌদি এত অ্যাটিটিউড দেখাতে পারেনি, কিন্তু দাদা যখন থেকে ফ্ল্যাট কিনেছে আর আমরা সবাই এখানে শিফট করেছি, তখন থেকেই কিন্তু বড় বৌদির এত অ্যাটিটিউড বেড়ে গেছে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। পল্লবী প্রত্যেক দিন তার শাশুড়িমা, ননদ এবং ছোট জাকে দিয়ে রান্নাবান্না থেকে শুরু করে নিজের জামা কাপড় ধোয়ানো ইত্যাদি করিয়ে নেয়। এমনকি সে নিজের পারমিশন ছাড়া কাউকে ওয়াশিং মেশিনে হাত দিতেও দেয় না। একদিন, বড় বৌদি, কালকে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা, তাই আমার অনলাইনে অনেকগুলো নোটসের দরকার আছে। কিন্তু সকালবেলা থেকে দেখছি বাড়ির ওয়াইফাই কাজ করছে না। কেন বলো তো? আমি ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, কারণ প্রত্যেক মাসে আমি আর তোমার দাদা ওয়াইফাই এর বিল পে করি, কিন্তু সবাই ওয়াইফাই ব্যবহার করে। এটা তো হতে পারে না। তাই এবার থেকে এই বাড়িতে শুধুমাত্র আমি আর তোমার দাদা দুজনই ওয়াইফাই ব্যবহার করব। এরকম করো না প্লিজ বড় বৌদি, তাহলে আমি কিন্তু খুব বিপদে পড়ব। যখন ছোট বৌদির এত গুণগান গাও, তখন মনে থাকে না যে আমাদের টাকায় সংসার চলে? তোমার ছোট বৌদিকে গিয়ে বলো তোমার ফোনে নেট রিচার্জ করিয়ে দেবে। পল্লবী এই কথা বললে দেবিকা কাঁদতে কাঁদতে তার ছোট বৌদির কাছে চলে যায়। সে যখন ছোট বৌদিকে ব্যাপারটা বলে, তখন রঞ্জনারও খুব খারাপ লাগে। রঞ্জনা আর দ্বিতীয়বার চিন্তা না করেই আলমারি থেকে 1000 টাকা বার করে ননদের হাতে দেয়। আমার কাছে 1000 টাকা আছে, তাই তোমাকে দিলাম। তুমি তোমার ফোনে রিচার্জ করে নাও। একদম চিন্তা করো না, তোমার পরীক্ষার কোনো ক্ষতি হবে না। আমার যা সামর্থ্য আছে আমি তাই দিয়ে তোমাকে সাহায্য করব। তুমি খুব ভালো ছোট বৌদি। তোমার মতো বৌদি পেয়ে আমার কপাল খুলে গেছে। তুমি একবারও টাকা দেওয়ার আগে আমাকে কোনো প্রশ্ন করলে না, কিন্তু বড় বৌদি আমাকে কতগুলো খারাপ কথা শুনিয়ে দিল। এভাবেই দেবিকা ছোট বৌদির টাকা দিয়ে ফোনে রিচার্জ করিয়ে পড়াশোনা করতে শুরু করে। দেখতে দেখতে দেবিকার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সে এখন চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু পল্লবীর বিষয়টা মোটেই পছন্দ হয় না। পড়াশোনা করা হয়ে গেছে, এবার ঘাট ধরে বিয়ে দিয়ে দেওয়া ভালো। এই বদমাই ছোট বউয়ের পাল্লায় পড়ে আপনার মেয়ে এখন চাকরি করার জন্য নাচানাচি করছে। ছোট বৌদির থেকে বাড়ির কাজগুলো শিখে নাও, তারপর বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হও। শ্বশুর বাড়িতে গিয়ে চাকরি করবে, কারণ এখন আমি আর তোমার দাদা তোমাকে খাওয়াতে পারবো না। সবাইকে এরকম খাওয়ার খোঁটা দিতে নেই দিদি।
এতে ঈশ্বর রুষ্ট হয়। তাই তুমি দয়া করে নিজেকে শুধরিয়ে নাও। তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। তুমি এত জ্ঞান কোথা থেকে প্রডিউস করো বলো তো? আমি তো বুঝতেই পারি না যে তোমার এত জ্ঞানের ভান্ডার যখন, তাহলে টাকার ভান্ডার বাড়াও না কেন? যাও তো, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের কারোর মুখ দেখতে চাই না, কারণ তোমাদের পেছনে আমি আর 1 টাকাও খরচা করতে পারবো না। বড় বৌমা, তুমি আমাদের এরকম করে বাড়ি থেকে বার করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের তো থাকার জায়গা নেই, কারণ তুমি তো আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভিটেমাটি বিক্রি করিয়ে দিয়েছো। রাস্তার ধারে ফুটপাতে থাকবেন, কিন্তু আমার বাড়িতে আমি আপনাদের থাকতে দেব না। পল্লবী এই কথা বলে তার শাশুড়ি মা, ননদ, ছোট জাই এবং দেওরকে বাড়ি থেকে বার করে দেয়। পল্লবীর স্বামীও তাদেরকে আটকায় না। এমন সময় তারা কি করবে কিছুই বুঝতে পারে না। রঞ্জনা তখন তার বোনের কাছে গিয়ে ওঠে, কারণ তার বোন এবং জামাইবাবু অনেক বড় লোক। তারা রঞ্জনে এবং তার পরিবারকেও খুবই সম্মান করে। দিদি, তুই একদম চিন্তা করিস না। তোদের যতদিন ইচ্ছে হয় তোরা আমার বাড়িতে থাকতে পারিস। আর দেবিকা, তুমি চাকরি পাওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করো, আমরা তোমার পাশে আছি। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। দেবিকা পড়াশোনা করে খুব ভালো একটা সরকারি চাকরি পেয়ে যায়। তাই দেবিকার পরিবারে আর কোনো অভাব থাকে না। দেবিকা এবং তার ছোট দাদা দুজনে মিলে টাকা খরচা করে নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনে নেয়। তারা সপরিবারে সেই ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু ব্যাপারটা যখন বড় বৌমা জানতে পারে, তখন সে একেবারে হিংসায় জ্বলে ওঠে। কারণ শ্বশুরবাড়ির লোকেদের তাড়িয়ে দেওয়ার পর তাকে এখন বাড়ির সমস্ত কাজ একা একা করতে হয়। সে বাড়িতে যে কটা চাকর রাখে সবাই তার অ্যাটিটিউড দেখে সেখান থেকে পালিয়ে যায়। তার বাড়িতে কেউ কাজই করতে চায় না, আর নাইবা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তার সঙ্গে মিশতে চায়। তাই পল্লবী ধীরে ধীরে বড্ড একা হয়ে পড়ে। এমনকি পল্লবীর স্বামীও এখন তার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি বুঝতে পারিনি ওই গরিবগুলোর দিন এভাবে ঘুরে যাবে, কিন্তু এখন আমাকে বাড়ির কাজ করে খেটে খেটে মরতে হচ্ছে। আমার অ্যাটিটিউডের আর কোনো দাম নেই। আমি যদি সবার সাথে মিলেমিশে থাকতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। পরের দিনই পল্লবী এবং তার স্বামী দুজনে মিলে তাদের পরিবারের লোকেদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। পল্লবীর অ্যাটিটিউডের খারাপ অবস্থা দেখে রঞ্জনী এবং দেবিকার খুব ভালো লাগে, কিন্তু তারা কেউ আর পল্লবীকে ক্ষমা করতে চায় না। তুমি দাদাকে নিয়ে তোমাদের ফ্ল্যাটে থাকো, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না, কারণ আমরা তোমাকে ক্ষমা করেই দিয়েছি। কিন্তু ওখানে আমরা একসাথে আর থাকতে পারবো না, আমরা এখানেই ভালো আছি। তোমরা দয়া করে এবার আসতে পারো। পল্লবী নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়, কারণ এখন অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায় নেই। লতা তার 3 মেয়ে রিমি, পিঙ্কি এবং রূপার সঙ্গে বাস করত। লতা একটি টেলার্সে সেলাইয়ের কাজ করত। সে খুব গরিব ছিল। সে সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। তাই সে মাঝে মধ্যেই তার মাহিনার টাকা দিয়ে লটারির টিকিট কাটত। তার আশা ছিল কোনো না কোনো দিন সে বড়লোক হবে। তার মেয়েরা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু লতা তার মেয়েদের প্রতি সেরকম ভাবে কোনো খেয়াল রাখত না। সে তার 3 মেয়ের জন্য সবসময়ই কপালের দোহাই দিত। উপরওয়ালা তাকে 3টি মেয়ে দেওয়ায় সে তার নিজের কপালকে খুবই খারাপ বলে মনে করত। মা, ঘরে চাল ডাল শাকসবজি কিচ্ছু নেই, তুমি কিছু কিনে নিয়ে আসোনি কেন? কি রান্না করব আজকে? আমরা কি খাবো? না, চাল ডাল কেনার মতো টাকা আমার কাছে নেই, সব টাকা শেষ হয়ে গেছে। আর তোরা সবসময় খাই খাই করিস কেন? খাওয়া ছাড়া তোদের কি আর কোনো কাজ নেই? যেই থেকে তোরা 3 জনে জন্মেছিস সেই থেকে আমার জীবনে দুর্দশা নেমে এসেছে। উপরওয়ালা আমার কপালেই তোদের মতো 3টে মেয়েকে লিখেছিল। আমার মতো পোড়া কপাল উপরওয়ালা যেন আর কাউকে না দেয়। মা, তুমি আবার শুরু করলে? তোমার তো আজকে মাহিনা পাওয়ার কথা ছিল, আর তুমি বলছো টাকা নেই। টাকাগুলো কি করেছো তুমি? এই, তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস কেন রে? তোর তো সাহস কম নয়। আমি সব টাকা দিয়ে লটারি কেটেছি, বুঝেছিস? তোদের পেছনে অনেক টাকা নষ্ট করেছি। সবকটা কলেজ পাশ করলি, কিন্তু করেও বা কি লাভ হলো? এখনো পর্যন্ত কেউ তো চাকরি পেলি না তোরা। আর তাই তোদের পেছনে আমি আর একটা টাকাও নষ্ট করব না। আমি লটারির টিকিট কেটে কেটে একদিন বড়লোক হব। মা, চাকরি কি হাতের মোয়া নাকি? আমরা 3 বোনই তো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি।
ভালো চাকরি পেতে হলে পরিশ্রম করতে হয়, এমনি এমনি তো চাকরি পাওয়া যায় না। আর তুমি লটারির পেছনে বেকার বেকার আর টাকা খরচ করো না। সব টাকায় লটারি কেটে বসে আছো, এখন 1 মাস আমরা খাবো কি? কি আর খাবি? নুন আর ভাত খাবি, যেমন জুটবে তেমন খেতে হবে। আমি তো আর বড় লোক নই যে তোদেরকে রাজভোগ খাওয়াবো। এই নে 100 টাকা, সামনের দোকান থেকে 3 কেজি চাল কিনে নিয়ে আয়। রিমি তার মায়ের কথা শুনে মুদিখানার দোকান থেকে চাল কিনতে চলে যায়। লতা এরকমই ছিল, সে তার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য তার 3 মেয়েকে না খাইয়ে রাখতেও প্রস্তুত ছিল। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন লতা আবার লটারির টিকিট কাটে। সে খুবই আনন্দিত হয়ে বাড়ি ফিরে এসে বলে, এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয় তাড়াতাড়ি। রিমি, পিঙ্কি, রূপা, তাড়াতাড়ি আয়, দেখবি আয়। ওরে বাবারে, চমৎকার হয়ে গেছে রে বাবা। আরে কি হয়েছে মা, এত চেঁচাচ্ছ কেন? তোমার লটারি লেগে গেছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, এতদিন পর একটা ঠিক কথা বললি তুই। আমি 2 লক্ষ 1 লক্ষ টাকা নয়, 2 কোটি টাকা জিতেছি। আমি বড়লোক হয়ে গেছি, বড়লোক। তোর মা আর গরিব থাকবে না। টাকা কোথায়? 2 কোটি টাকা? তুমি মজা করছো নাকি আমাদের সঙ্গে? মজা করতে যাব কেন? আরে সত্যি বলছি, আজকে সন্ধেবেলা লটারি অফিস থেকে আমাদেরকে টাকা দিয়ে যাবে। তোদের বিশ্বাস হচ্ছে না তাই না? যা, তোদের কাউকে বিশ্বাস করতে হবে না। এই বলে লতা তার বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং তার প্রতিবেশীদের নাম ধরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে শুরু করে। এই কে কোথায় আছিস? এই বুলটি, ময়নার মা, এই দেখ দেখ, আমি 2 কোটি টাকার লটারি জিতে ফেলেছি। আমি আর গরিব নেই, হা হা হা। আমি বড়লোক হয়ে গেছি। আমি আর তোদের সাথে এই বস্তিতে থাকবো না। আমি অন্য জায়গায় চলে যাব। এবার বড় বড় বাড়ি গাড়ি সব কিনবো। তোরা আমাকে নিয়ে অনেক মজা করেছিস, এবার আমি তোদেরকে নিয়ে মজা করব। হ্যাঁ মা, এরকম বাইরে দাঁড়িয়ে তুমি কেন চেঁচাচ্ছ? ঘরে চলো না। আরে দাঁড়া দাঁড়া, আজকে তো আমার এই এলাকায় লাস্ট দিন। এদের ভালো করে শুনিয়ে যাই, লতার গরিব নেই, লতার কাউকে ভয় পায় না, বড়লোক হয়ে গেছে। হ্যাঁ, এই এলাকার সবচেয়ে বেশি বড়লোক। লতা এভাবেই চিৎকার করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পাড়া প্রতিবেশী সকলকেই তার 2 কোটি টাকার লটারি নিয়ে বড়াই করতে থাকে। সবাই অবাক হয়ে তার কথা শুনতে থাকে। 2 কোটি টাকার কথা শুনে অনেকেরই মনে হিংসা হয়। ওই বস্তিতে কালু নামে একটি চোর বাস করত। 2 কোটি টাকার কথা এক কান থেকে অন্য কানে হতে হতে কালুর কান পর্যন্ত পৌঁছে যায়। কালু মনে মনে ফোন দিয়ে এঁটে ফেলে। সন্ধেবেলা লটারি অফিস থেকে 2টো লোক এসে লতাকে 2 কোটি টাকা দিয়ে চলে যায়। লতা 2 কোটি টাকা পেয়ে খুবই খুশি হয়। সে আলমারির মধ্যে ভালো করে টাকাটা লুকিয়ে রেখে তালা মেরে দেয়। এই তোরা সবাই ঘুমিয়ে পড়, কালকে আমরা একটা নতুন বাড়ি কিনতে যাব, একটা গাড়ি কিনবো। আহ, 2 কোটি টাকা! অনেকদিন পর আমি আজকে শান্তিতে ঘুমাবো। বলেছিলাম না, আমি একদিন বড়লোক হয়েই দেখাবো। লতা 2 কোটি টাকা নিয়ে খুবই খুশি ছিল, কিন্তু তার মেয়েদের মধ্যে সে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারছিল না। গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল সেই সময় সেখানে কালু আসে এবং আলমারির তালা ভেঙে 2 কোটি টাকা নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই লতা আগে আলমারিতে টাকা আছে কিনা দেখতে যায়। আলমারির দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। হাই রে হাই, এ কি হয়ে গেল? আমার 2 কোটি টাকা কে চুরি করে নিয়ে পালালো? হে উপরওয়ালা, এ তুমি কি করলে আমার সঙ্গে? এত কষ্ট করে 2 কোটি টাকা জিতলাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। যে আমার টাকা নিয়েছে তার কোনোদিনও ভালো হবে না। কি রে, তোরা কি কানে কিছু শুনতে পাচ্ছিস না? আমার 2 কোটি টাকা চুরি হয়ে গেছে। আমরা যে আবার গরিব হয়ে গেছি। মা, তুমি বাড়াবাড়ি করা বন্ধ করো। তোমার 2 কোটি টাকা চুরি হয়েছে, এতে আমাদের কিছুই যায় আসে না। টাকাটা তুমি পরিশ্রম করে পাওনি, টাকাটা তুমি লটারি কেটে পেয়েছো। সুতরাং এই টাকাটা চলে গেলেও কোনো আফসোস করার কথা নয়। এরকম ভাবে লটারি কেটে বড়লোক হয়ে কোনো লাভ নেই। মা, তোমার বড়লোক হওয়ার ইচ্ছা তাই তো? দেখবে আমরা 3 বোন একদিন তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু লটারি কেটে নয়। আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে চাকরি করে জীবনে সফল হয়ে তোমার স্বপ্ন পূরণ করব। টাকা মানুষ চুরি করে নিতে পারে, কিন্তু কারোর যোগ্যতা কারোর ক্ষমতা কখনোই চুরি করতে পারবে না। তোরা চুপ কর তো, শুধু বড় বড় ডায়লগ দিতেই পারিস তোরা। হাহ, গরিবের ঘরের মেয়েরা কোনোদিনও সফল হতে পারে না।
গরিবদের কপালে শুধু দুঃখ লেখা থাকে। তোরাও কোনোদিনও সফল হতে পারবি না, দেখে নিস। আমাকে লটারি কেটেই বড়লোক হতে হবে। আমার 2 কোটি টাকা কে নিয়ে চলে গেল গো। লতা তার 2 কোটি টাকার জন্য আফসোস করতে থাকে। তার প্রতিবেশী বন্ধুরা তার কথা শুনে হাসাহাসি করতে থাকে। লতা আবারও লটারির টিকিট কাটা শুরু করে। সে লটারি কেটে প্রচুর পরিমাণে টাকা অপচয় করত। একদিন রিমি তার মায়ের কাছে এসে বলে, মা, আমি যে চাকরির পরীক্ষাটা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ওই পরীক্ষাটা দেওয়ার জন্য ফর্ম বেরিয়েছে। আমি ওই ফর্মটা ফিল আপ করবো। রেজিস্ট্রেশন ফিস 1000 টাকা দিতে হবে। আমাকে 1000 টাকা দাও তো মা, আমি ফর্মটা ফিল আপ করে আসি। কি 1000 টাকা? একটা টাকাও দেব না। শুধু শুধু পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। এরকম পরীক্ষা তো আগে অনেকবার দিয়েছিস, কিছু লাভ হয়েছে? চাকরি পেয়েছিস কোনো? গরিব ঘরের মেয়েরা চাকরি পায় না, আর কতবার বলবো? মা, তুমি কেন এরকম করো? তুমি দেখবে এবার আমি খুব ভালো করে পরীক্ষা দেব, আর আমার বিশ্বাস আমি এবার নিশ্চয়ই পাশ করব, আর আমি চাকরিও পাবো। তুই কি করবি না করবি তুই বুঝে নে। ফালতু খরচের জন্য আমার কাছে কোনো টাকা নেই। 1000 টাকা দিয়ে কটা লটারি কাটা যাবে জানিস? পরীক্ষা দেবে, খেয়ে দে কাজ নেই। এই বলে লতা সেখান থেকে চলে যায়। রিমি তার মায়ের কথা শুনে মন খারাপ করে কাঁদতে থাকে। তখন সেখানে তার বোন পিঙ্কি আসে। দিদি, তুই কাঁদিস না, এই নে 1000 টাকা, তুই ফর্মটা ফিল আপ করে দে। আর হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিবি কিন্তু, তোকে কিন্তু চাকরিটা পেতেই হবে। কিন্তু তুই টাকাটা কোথায় পেলি? তাও আবার 1000 টাকা? কে দিয়েছে তোকে? আমি একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। ওই চ্যানেলে আমি অ্যাঙ্কার হিসেবে কয়েকজনের ইন্টারভিউ নিয়েছিলাম, তাই আমাকে 1000 টাকা দিয়েছিল। আমি এটা রেখে দিয়েছিলাম, আজকে কাজে লেগে গেল। রিমি টাকাটি পেয়ে খুবই খুশি হয় এবং সে ফর্ম ফিল আপ করতে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। লটারি কেটে কেটে লতা বিরক্ত হয়ে উঠেছিল। তার বড়লোক হওয়ার ইচ্ছা দিনের পর দিন বেড়েই চলেছিল। তাই একদিন সে তার 3 মেয়েকে ডেকে বলে, আমি এত চেষ্টা করে বড়লোক হতে পারলাম না, এবার তোরাই আমাকে বড়লোক করতে পারবি। হ্যাঁ মা, আমরা তো বললাম, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সফল হওয়ার জন্য তো সময় লাগবে। না, আমি তো সময় দিতে পারবো না তোদের। চাকরি বাকরি করে সফল হয়ে বড়লোক হওয়ার কথা আমি বলছি না তো। মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে আমার। তোরা 3 জনই তো দেখতে খুবই সুন্দর, আর 3 জনই শিক্ষিত। তোরা একটা কাজ কর, তোরা 3 জন বড়লোক 3টে ছেলেকে ফাঁসিয়ে বিয়ে কর। তোরা বড়লোক হয়ে যাবি, আর তোদের সাথে সাথে আমিও বড়লোক হয়ে যাব। লতার কথা শুনে তার 3 মেয়ে খুবই রেগে যায়। ছি, তুমি মা হয়ে এরকম কথা বলতে পারলে? তুমি আজ পর্যন্ত কোনো কাজে আমাদের পাশে থাকুনি। আমরা তবুও 3 বোন একে অপরের পাশে থেকেছি, একে অপরকে সাহায্য করেছি। তুমি সবসময় বড়লোক হওয়ার স্বপ্নে মেতে থাকো, আর আজকে তুমি বলছো বড়লোক ছেলেদের ফাঁসাতে? আমরা কখনোই এরকম করব না। এরকম করবি না তো কি করবি? আমার কাছেও তো টাকা নেই যে আমি তোদের বড়লোক ঘরে বিয়ে দিতে পারবো। বড়লোক কি, কোনো গরিব ঘরেও বিয়ে দেওয়ার মতো টাকা নেই আমার কাছে। আমাদের বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না মা। আগে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করব, তারপরে বিয়ের কথা ভাববো। জীবনে সফল হলে ছেলের কোনো অভাব থাকবে না। আমিও দেখবো তোরা কেমন সফল হতে পারিস। গরিবের ঘরে জন্ম নিয়ে বড় বড় স্বপ্ন দেখছে। হাহ। লতা তার মেয়েদের এরকম ভাবেই ছোট করছিল। ঠিক তখনই তার মেজ মেয়ে পিঙ্কির ফোনে একটা কল আসে। পিঙ্কি কলটা রিসিভ করার পর খুবই খুশি হয়। মা, আমি একটা অনেক বড় নিউজ চ্যানেলে নিউজ রিপোর্টার হিসেবে জব পেয়ে গেছি। ওরা আমাকে কাল থেকে জয়েন করতে বলল। আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে অ্যাঙ্কার হিসেবে একজনের ইন্টারভিউ নিয়েছিলাম। আমার ভিডিও দেখে ওদের খুব ভালো লেগেছে, তাই ওরা আমাকে নিউজ রিপোর্টার হিসেবে নিয়োগ করতে চাইছে। এটা তো খুবই খুশির খবর বোন, কংগ্রাচুলেশন। জীবনে তুই আরো এগিয়ে যা। কি বলছিস কি? সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ঠিক সেই সময় তাদের বাড়িতে একজন পিয়ন আসে এবং তার ছোট মেয়ে রূপার হাতে একটি লেটার দিয়ে চলে যায়। রূপা লেটার পড়ার পর তার মাকে বলে, মা, এই দেখো, আমি একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। কিছুদিন আগে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। এটা আমার জয়নিং লেটার। লতা অবাক হয়ে বলে, এ কি, আমার মেয়েদের তো লটারি লেগে যাচ্ছে মনে হচ্ছে। এই বলছি যে কত টাকা স্যালারি দেবে রে? না মা, এটা লটারি নয়। লটারি একটা ভাগ্যের খেলা, যেখানে কোনো রকমের পরিশ্রম করতে হয় না।
আর আমরা এই চাকরিগুলো নিজেরা পরিশ্রম করে পেয়েছি। আমার স্যালারি 40,000 টাকা দিয়ে শুরু। 6 মাস আমার অ্যাক্টিভিটি দেখার পর ওরা স্যালারি আরো বাড়িয়ে দেবে। এই শুনে লতা দেবী খুবই খুশি হয়। তাহলে তো আমরা এবার বড়লোক হয়ে যাব, তাই তো? আজকে আমি অনেক খুশি আমার 2 বোন সফল হয়েছে, কিন্তু জানি না আমি জীবনে কিছু করতে পারবো কিনা। আমি যদি কোনো চাকরি না পাই তাহলে আমার 2 সফল বোনের মাঝখানে আমাকে কেমন লাগবে বলো তো মা? না রে মা, তুই এমন বলিস না, তুই নিশ্চয়ই সফল হবি। আমি জানি, এই কথাটা আমি কোনোদিনও বলিনি। আজকে তোদেরকে দেখে তোদের প্রতি আমার বিশ্বাস অনেক বেড়ে গেছে। তোরা আমার মতো ভাগ্যে বিশ্বাসী না। তোরা জীবনে অনেক পরিশ্রম করেছিস, আর উপরওয়ালা তোদের পরিশ্রমের ফল নিশ্চয়ই দেবে। লতার মুখে এমন কথা শুনে সবাই খুবই খুশি হয়। কয়েক মাস পর রিমি একটা ভালো চাকরি পেয়ে যায়। লতার 3 মেয়ে সফল হওয়ার পর তাদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে। তারা বস্তির ঘরবাড়ি ছেড়ে ভালো একটা জায়গায় বাড়ি কিনে চলে যায়। তাদের মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তারা 3 বোন একটা গাড়ি কিনে তাদের মাকে গিফট করে। লতা দেবী তার মেয়েদের সাফল্য দেখে খুবই খুশি হয়। সে মনে মনে তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। 3 মেয়ের মা থাকা সত্ত্বেও তারা কখনোই তাদের মায়ের সাপোর্ট পায়নি, কিন্তু তবুও তারা তাদের মায়ের স্বপ্ন পূরণ করার জন্য জীবনে অনেক রকমের পরিস্থিতির সঙ্গে লড়াই করেছে। লতা তার 3 মেয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তারা তাদের মাকে ক্ষমা করে দেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।